মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। সেদিন রাতে দোকান থেকে শুকনো খাবার, বিস্কুট, কেক সহ আরো অনেক কিছু, যা যা প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো কিনে সৌম্যদীপ যখন বাড়ি ফেরে তখন রাত 9টা। নন্দবাবু আজ বিকেলে দোকানে যায়নি। সৌম্যদীপ বাড়ি ফিরতেই নন্দবাবু ওর কাছে গিয়ে বলে, কালকে তো তোকে যেতে হবে, নতুন জায়গা, তার উপর অচেনা, আমি কি যাব তোর সঙ্গে? এই কথাটা সৌম্যদীপ আগে একবার ভেবেছিল, কিন্তু পরে ঠিক করে নেয় যে জয়েনিংয়ের দিন সৌম্যদীপ একাই যাবে। সেই জন্য নন্দবাবু প্রশ্নটা করা মাত্র সৌম্যদীপ শটান উত্তর দেয়, না, আমি একাই চলে যাব। নন্দবাবু আর কিছুই বলে না। ছেলের সাথে এতটা দূরত্ব যে বহুদিন ধরে তৈরি হচ্ছিল তা নন্দবাবু আগে বুঝতে পারলেও সেরকম পাত্তা দেননি। কিন্তু এখন সৌম্যদীপ চাকরি পাওয়ার পর সেই দূরত্ব যেন বড্ড বেড়ে গেছে। ছেলে যে বাড়ি ছেড়ে কাজের জন্য এত দূরে চলে যাবে, সেই জন্য নন্দবাবুর খানিক খারাপই লাগছে, কিন্তু তা মোটেও মুখে প্রকাশ করা চলবে না। আর তাছাড়া নন্দবাবুর জন্যই তো সৌম্যদীপ গ্রামীণ ডাক সার্ভিসের ফর্ম ফিল আপ করে চাকরির জন্য প্রস্তুতি নিয়েছিল। যাই হোক, কালকেই ছেলে বেরিয়ে যাবে সকাল সকাল। এখন এই রাতে ওর সাথে বেকার কথা বলে লাভ নেই। বড় হয়েছে ছেলে, যা ভালো বুঝবে তাই করবে, এই ভেবে নন্দবাবু সৌম্যদীপের ঘর থেকে বেরিয়ে যায়। সৌম্যদীপ খাটের ওপর সমস্ত জামা কাপড়, টুথব্রাশ ইত্যাদি সাজিয়ে রাখে। সকালে ব্যাগটা রোদে দিয়েছিল মা, এখন সেই ব্যাগের চেন খুলে একে একে সব ঢুকিয়ে রাখে ওর ভেতর। ঘড়িতে একটা ঢং করে শব্দ হলো। রাত 9:30। মা বাইরের ঘর থেকে ডাক দিয়েছে, সৌম্য, সৌম্য, রাতের খাবারটা খেয়ে নে, কাল অনেক সকালে ওঠার আছে, তাড়াতাড়ি না ঘুমোলে কালকে ভোরে উঠতে পারবি না। সৌম্যদীপ ব্যাগের ভেতর সব জামা কাপড় গুছিয়ে চেনটা ভালো করে আটকে বাইরের ঘরে আসে। সৌম্যদীপের বাড়িটা খুবই ছোট। মূল দরজা দিয়ে ঢুকে ছোট একটা চাতাল, সেই চাতালের এক কোনায় একটা টিউবওয়েল আছে। সেই উঠোন পেরিয়ে একটা অপেক্ষাকৃত বড় ঘর, সেটাই বসার ঘর, ডাইনিং রুমও বলা যায়। ওইখানেই খাওয়া দাওয়া হয়। একটা ছোট্ট ডাইনিং টেবিলও আছে, আর সেই টেবিল ঘিরে কয়েকটা চেয়ার পাতা। ডাইনিং রুম লাগোয়া ছোট্ট একটা রান্নাঘর, আর ডাইনিং রুম পেরিয়ে উল্টো দিকে গেলে দুটো ঘর, একটা সৌম্যদীপের আর একটা সৌম্যদীপের দাদার। ওর দাদা বেশ কয়েকটা টিউশনি করায়, ওর ঘরেই স্টুডেন্টরা পড়তে আসে। আর ওপরের তলায় দুটো ঘর, একটাতে সৌম্যদীপের বাবা মা থাকে আর অন্যটা ঠাকুর ঘর। এই হচ্ছে সৌম্যদীপের বাড়ি। ছোটবেলায় ঘন্টার পর ঘন্টা ছাদে বসে থাকতো সৌম্যদীপ। গোচরণ এলাকাটা এমনি মূল শহরের থেকে অনেকটাই দূরে। চারপাশে এখনো জঙ্গলের মতো কংক্রিটের উঁচু উঁচু বাড়ি গজিয়ে ওঠেনি। চোখ ফেরালে এখনো খানিকটা খোলা জায়গা দেখা যায়। সৌম্যদীপ সেই সবই দেখত ছাদ থেকে। বিকেল হলেই সুন্দর হাওয়া দিত। তারপর গরমকালে অনেক সময় ছাদে ঘুমিয়েছে সৌম্যদীপ আর ওর দাদা। আজ এই সব হঠাৎ করে ওর কেন মনে পড়ছে ও জানে না। নিচের ঘরে মা খাবার দিয়েছে। সৌম্যদীপ খেতে খেতে আজ একটাও কথা বলল না। এমনিতেই সৌম্যদীপ বাড়িতে খুব একটা কথা বলে না। প্রয়োজন ছাড়া এমনি এমনি বাড়ির লোকেদের সঙ্গে গল্প করা, এই ব্যাপারটা একেবারেই উঠে গেছে। সৌম্যদীপের প্রথম প্রথম খারাপ লাগতো, তারপর সেটা অভ্যাস হয়ে গেছে। মা শুধু একবার বলল, কালকে যে যাবি সব গুছিয়ে নিয়েছিস? জিনিসপত্র যা যা নেওয়ার সব নিয়ে নিয়েছিস তো? সৌম্যদীপ খাবার শেষ করে উত্তর দেয়, নিয়েছি, আর আমি এর মধ্যে একবার বাড়ি আসবো। আপাতত কালকে গিয়ে সবটা বুঝে আসি, কয়েকদিন ওখানে থাকি। 2 সপ্তাহ ট্রেনিং পিরিয়ডটা চলবে, তারপর আসলে কাজ শুরু হবে। তো সব কিছু ঠিক থাকলে আমি 2 সপ্তাহ পরে বাড়ি এসে তোমাদের সঙ্গে দেখা করে যাব। সৌম্যদীপ থামে। ওর মা জিজ্ঞেস করে, আচ্ছা, তুই যে এরকম একেবারে অচেনা একটা জায়গায় গিয়ে থাকবি, খাবার দাবারের জায়গা ঠিক হয়েছে কিছু? সৌম্যদীপ কিছুক্ষণ চুপ করে বসে থাকে। এই ব্যাপারটা সৌম্যদীপ ভেবে দেখেছে, কিন্তু চন্দ্রকেতুগড়ে সৌম্যদীপ কাউকেই চেনে না। তাই যতক্ষণ না যাওয়া হচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না।
থাকা খাওয়ার ব্যবস্থা একটা না একটা ঠিক হয়ে যাবে বলেই সৌম্যদীপের বিশ্বাস। আর তাছাড়া চিঠির নিচে তো একটা ফোন নম্বর দেওয়াই ছিল, প্রয়োজনে ফোন করতে বলা হয়েছে। খুব সমস্যায় পড়লে ফোন করে নেওয়া যাবে না হয়। সৌম্যদীপ এটাই ওর মাকে জানায়, কিন্তু মায়ের মন। তবু ওর মা বারবার করে বলতে থাকে, সাবধানে থাকিস, বেশি দৌড়ঝাঁপ করিস না, আর শোন ঠিকমতো খাওয়া দাওয়া করবি। সৌম্যদীপ চুপ করে সব শোনে, আর এটাও লক্ষ্য করে যে ওর বাবা একটাও কথা বলছে না। সৌম্যদীপও ওই নিয়ে খুব একটা কিছু ভাবে না, আপাতত নতুন কাজের দিকে ফোকাস রাখতে হবে। সেদিন রাতে খাবার খেয়ে সৌম্যদীপ ছাদে যায়। গরমকাল এখনও ঠিকমতো পড়েনি, শেষ বসন্তের হাওয়া দিচ্ছে খুব। সৌম্যদীপ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে ছাদে, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ওর। স্কুলে সৌম্যদীপের প্রথম দিকে খুব একটা কেউ বন্ধু ছিল না। স্কুলে যেত, ক্লাস করত, আবার বাড়ি ফিরে আসতো। তারপর আস্তে আস্তে কয়েকজন বন্ধু হয়। স্কুল শেষ হলে মাঠে খেলতে যেত ওরা। স্কুলের শেষ কয়েকটা বছর খুব মজা করেছে, কিন্তু এখন সেই বন্ধুরা কে কোথায় চলে গেছে সৌম্যদীপ সেসব খবরই রাখে না। এই এক জগার সঙ্গে মাঝে মধ্যে ওর দেখা হয়, কারণ ওর বাবার গ্যারেজের কাজে ঢুকেছে, পড়াশুনো ছেড়ে দিয়েছে। রোজ দুবেলা ঘুরে বেড়ায় এদিক সেদিক। তাছাড়া বাকি বন্ধুদের মধ্যে অনেকেই কলকাতা চলে গেছে পড়তে, তাদের সঙ্গে একেবারেই যোগাযোগ নেই। শহরের দিকে মোবাইল ফোনের যে প্রচলন রয়েছে, গ্রামের দিকে এখনও ব্যাপারটা ঠিক কমন না। মোবাইল রয়েছে সবার হাতেই, কিন্তু শুধুমাত্র ফোনে ফোনে যোগাযোগ রাখার ব্যাপারটা শহুরে মানুষরা যতটা পারে, গ্রামের লোকেরা অতটা সহজে পারে না। সৌম্যদীপ আকাশের দিকে তাকায়। আকাশ পরিষ্কার, কয়েকটা তারা জল করছে আকাশে। কাল সকাল হলেই ওকে বেরিয়ে পড়তে হবে। তারপর ওখানে গিয়ে কি হবে কি হবে না, সৌম্যদীপ সেসব কিছুই জানে না। আজ সকালে সুন্দরবন বিষয়ক একটা বই কিনে এনেছিল সৌম্যদীপ। সেখানে চন্দ্রকেতুগড়ের উল্লেখ রয়েছে। একটা সময় নাকি এই অঞ্চলে মানুষ থাকত না। বাসন্তী সাবডিভিশন থেকে প্রায় 50 মাইল দক্ষিণে ছোট্ট একটা গ্রাম। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আস্তে আস্তে ওইখানে রিফিউজি ক্যাম্প গড়ে ওঠে। ওখান থেকেই জনবসতি তারপর এখন একটা গ্রামে পরিণত হয়েছে। এর খুব কাছেই সুন্দরবনের জঙ্গল। এই এলাকায় মাঝে মধ্যেই নাকি বাঘেরা উৎপাত করে। এইসব এলাকা প্রথমে ডাকাতদের ঘাঁটি ছিল, সেই ডাকাতরা এখন আর নেই। এইসব টুকটাক ইতিহাস জানার পরে সৌম্যদীপ আরও ইন্টারেস্টেড হয়ে পড়ে এই জায়গাটার উপর। ছোট থেকে সৌম্যদীপের অ্যাডভেঞ্চার গল্প পড়ার খুব শখ ছিল। একটা সময় তো ভেবেও ছিল যে বড় হয়ে অ্যাডভেঞ্চারার হবে। তবে এখন সৌম্যদীপ যে চাকরিটা পেয়েছে সেটা কম রোমাঞ্চকর না। নানা অচেনা জায়গা ঘুরে চিঠি দিয়ে বেড়ানো, ব্যাপারটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। তার উপর এরকম একটা জঙ্গল ঘেরা জনবসতি, সেইখানেই তো সৌম্যদীপের পোস্টিং। এইসব ভাবতে ভাবতে সৌম্যদীপের মন আনন্দে নেচে ওঠে। ঘরের এই বাঁধন ছেড়ে একবার বেরোতে পারলেই অগাধ স্বাধীনতা। আর সৌম্যদীপ জানে মাসে মাসে টাকা পাঠাতে হবে। এ বাদে আর সেরকম কোনো সম্পর্কই থাকবে না ওর বাড়ির সঙ্গে। যদিও সৌম্যদীপ এটাও জানে বাড়ির সাথে একেবারে সম্পর্ক ত্যাগ করলে মা খুব কষ্ট পাবে। তাই মাঝে মধ্যে সৌম্যদীপ বাড়িতে আসবে, ওর মায়ের সঙ্গে দেখা করে যাবে। চিঠিতে লেখা ছিল যে সকাল 10:30টায় চন্দ্রকেতুগড় পোস্ট অফিসে হাজিরা দিতে হবে। সেই মতো পৌঁছতে গেলে সৌম্যদীপকে খুব সকালেই বাড়ি থেকে বেরোতে হতো। তাই আগের দিন রাতে সৌম্যদীপ সকাল 5টায় অ্যালার্ম দিয়ে রাখে। যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে খুব বিপদ হবে। তাই সারা রাত সজাগ ছিল ও। এমনিতেই পরের দিন সকালে বেরোনোর প্ল্যান থাকলে আগের দিন রাতে ওর ঘুম হয় না সেরকম। সৌম্যদীপ সারা রাত চোখ বুজে শুয়েছিল আর ভাবছিল আগামীকাল সকালে ওর জন্য কি অপেক্ষা করছে চন্দ্রকেতুগড়ে। পরের দিন সকালে তাড়াতাড়ি স্নান খাওয়া সেরে বাড়ি থেকে যখন বেরোয় সৌম্যদীপ, তখন ঘড়িতে সকাল 6:30। সকাল 7:15-তে একটা ট্রেন আছে বাসন্তী অবধি। সেখানে নেমে একটা রিক্সা বা ভ্যান কিছু একটা জোগাড় করতে হবে।
চন্দ্রকেতুগড় এক্স্যাক্ট লোকেশনটা সৌম্যদীপ জানে না, কিন্তু সে ম্যানেজ হয়ে যাবে। কাউকে না কাউকে একটা জিজ্ঞেস করে ও ঠিক চলে যাবে। বেরোনোর আগে সৌম্যদীপ লক্ষ্য করে যে ওর মায়ের চোখের কোণটা চিকচিক করছে, কাঁদছে, কিন্তু সৌম্যদীপের বাবা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ওনার এতদিন ধরে চাকরি কর বলা আজকে সার্থক হয়েছে। ছেলে অবশেষে চাকরি নিয়ে অনেক দূরে চলে যাচ্ছে, একেবারে প্রত্যন্ত একটা গ্রামে। রোজ দুবেলা চাইলেই ছেলের সঙ্গে আর দেখা হবে না, চাইলেই তিনি ছেলেকে আর গালিগালাজ করতে পারবেন না। সৌম্যদীপ বেরোনোর আগে ওর বাবা মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নেয়। মা বারবার করে মনে করিয়ে দেয় ওখানে পৌঁছে যেন ফোন করে জানায়। নন্দবাবু শুধু একবার নীরস গলায় বলে, সাবধানে থেকো, নতুন একটা জায়গায় সব কিছুকে মানিয়ে নিতে সময় লাগবে, আর কোনো সমস্যায় পড়লে ফোন করো। সৌম্যদীপ কোনো উত্তর দেয় না। কোনো সমস্যা হলে সৌম্যদীপ তা একাই সামলে নিতে পারবে, এই বিশ্বাস ওর নিজের ওপর রয়েছে। সৌম্যদীপ কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। চেনা রাস্তাঘাট পেরিয়ে একটা ভ্যান রিক্সায় উঠে পড়ে। অন্যদিন স্টেশন যাওয়ার হলে ও সাইকেলে করেই যায়, কিন্তু আজ সাইকেলটা আর বের করেনি সৌম্যদীপ। ভ্যানে উঠে সৌম্যদীপ ভ্যান চালককে বলে, স্টেশনে চলো, দেরি হয়ে গেছে, 7:15 ট্রেন, পৌঁছে দিতে হবে কিন্তু। ভ্যান চালক সৌম্যদীপকে চেনে, গোচরণে সবাইকে চেনে। ভ্যান চালক হেসে বলে, হ্যাঁ বাবু, চিন্তা করনি, পৌঁছে দেবো। কোথায় চললে এত সকাল সকাল? ভ্যান চালকের প্রশ্ন শুনে সৌম্যদীপ মৃদু হেসে বলে, আমার চাকরি হয়ে গেছে, পোস্ট অফিসের চাকরি, সেখানেই জয়েনিং আছে, যাচ্ছি। এই তুমি তাড়াতাড়ি চালাও, পৌঁছে দিতে হবে, ট্রেনটা কিন্তু মিস হয়ে গেলে চাপ খেয়ে যাবো। আরে বাবু, এ তো দারুণ খবর গো, বাহ, খুব ভালো খবর তো। এই ওখানেই থাকবে নাকি? সৌম্যদীপ সংক্ষেপে হ্যাঁ বলে। ভ্যান চালক ঘাড় নেড়ে বলে, বাহ, দারুণ খবর তো, খুব ভালো মতো কাজ করো, ভালো করে থাকবে। সৌম্যদীপ যখন স্টেশনে এসে পৌঁছয় তখন ট্রেন আসতে 10 মিনিট বাকি। স্টেশন এমনিতেই ফাঁকা, এত সকালে লোকজন বিশেষ নেই। সৌম্যদীপ একাই এসেছে। চীনা একটা চায়ের দোকান থেকে 1 কাপ চা খেয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। এর মধ্যে দুটো দূরপাল্লার ট্রেন ধুলো উড়িয়ে দিয়ে চলে গেল। সৌম্যদীপের মন খারাপ করছে, হয়তো বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে বলে। তাছাড়া সেই ছোটবেলা থেকে যেখানে বড় হলো, স্কুল, বন্ধু, খেলার মাঠ, সেই সব কিছু ছেড়ে চলে যাওয়া সত্যিই খুব কঠিন। তবে সৌম্যদীপ এও জানে যে সবটাই অভ্যেস হয়ে যাবে, একটা সময় পর আর মন খারাপ করবে না। এইসব ভাবতে ভাবতে স্টেশনে ট্রেন ঢুকে পড়ল। সকালের ট্রেন, তাই ফাঁকা। ট্রেন থামতেই সৌম্যদীপ একটা ফাঁকা কম্পার্টমেন্ট দেখে উঠে পড়ল। সকালের রোদ ট্রেনের জানলা দিয়ে সিটে এসে পড়েছে। একজন বয়স্ক লোক সিটের ওপর পা তুলে শুয়ে আছে, ঘুমোচ্ছে। নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে। একজন হকার দরজার কাছে বসে আছে। লোকজন না থাকলে বিক্রি বাট্টাও হয় না, এটাই স্বাভাবিক। সৌম্যদীপ একটা সিটে বসে জানলার বাইরে তাকায়। মিনিট 2 স্টেশনে দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিল। এইসব স্টেশন থেকে খুব বেশি লোক ওঠে না। ট্রেন ছাড়তেই চারপাশের পরিবেশটা বদলে গেল। দূর দূর অবধি বিস্তৃত ধান ক্ষেত, তার পাশ দিয়ে ট্রেন ছুটে চলেছে। সৌম্যদীপ হাত নাড়িয়ে সময় দেখে, 7:15। বেশ ঘুম পাচ্ছে ওর। গত রাতে ঠিকমতো ঘুম হয়নি। সকাল সকাল বেরোতে হবে এই তাড়ায়। সারাটা রাত না ঘুমিয়েই কাটিয়ে দিয়েছে। সকালে উঠেও একবার ভালো করে চেক করে নিয়েছিল ব্যাগ, সব ডকুমেন্ট ঠিক আছে কিনা। ভালো করে চেক না করলে শেষে ওখানে পৌঁছে বিপদে পড়তে হতে পারে। ট্রেন ছুটে চলেছে মাঠ বন পেরিয়ে। সকালের ফুরফুরে হাওয়া ট্রেনের জানলা দিয়ে ভেতরে ঢুকে পড়ছে। সৌম্যদীপের চোখ ঘুমে ঢলে পড়ে। এমনিতে সৌম্যদীপ ট্রেনে বাসে খুব একটা ঘুমোয় না, কিন্তু আজ হঠাৎ ট্রেনে ঘুমিয়ে পড়ল সৌম্যদীপ। হয়তো কোথাও গিয়ে প্রচণ্ড নিশ্চিন্ত লাগছিল ওর। অবশেষে একটা চাকরি পাওয়া গেছে, এটা একটা বড় নিশ্চিন্তের খবর বই কি। সৌম্যদীপের যখন ঘুম ভাঙল তখন ট্রেনের গতি অনেকটাই কমে এসেছে।
সৌম্যদীপ চোখ কচলে বাইরের দিকে তাকায়। কোন স্টেশন এলো তা বোঝা যাচ্ছে না। ট্রেন এখনও স্টেশনে ঢোকেনি। সৌম্যদীপ হাত ঘড়িতে সময় দেখে, সকাল 9:30, অর্থাৎ 2 ঘন্টা ট্রেন জার্নি হয়ে গেছে। যদি খুব লেট না করে ট্রেন, তাহলে এইরকম সময়ে বাসন্তীতে পৌঁছে যাওয়ার কথা। সৌম্যদীপ আড়মোড়া ভেঙে সিট ছেড়ে উঠে পড়ে। কম্পার্টমেন্ট এখনও ফাঁকা, 2-1 ছড়িয়ে ছিটিয়ে বসে আছে শুধু। সৌম্যদীপ গেটের কাছে গিয়ে মুখ বার করে দেখে সামনে কোনো স্টেশন আছে কিনা। দরজা দিয়ে মুখ বার করতে সৌম্যদীপ দেখল দূরে একটা স্টেশন দেখা যাচ্ছে। সৌম্যদীপ দূরের সিটে বসে থাকা এক ভদ্রলোককে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, বাসন্তী কি চলে এসেছে? লোকটা মন দিয়ে কাগজ পড়ছিল। জানলা দিয়ে রোদ এসে পড়েছিল ওর গায়ে। সৌম্যদীপের কথা শুনে ওর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, চন্দ্রকেতুগড় আসতে এখনো মিনিট 10 বাকি আছে। এটা মিস্ত্রি হল্টে ঢুকছে ট্রেন। সৌম্যদীপের হাসি পায়। কি সব নাম স্টেশনের, মিস্ত্রি হল্ট নাকি? সৌম্যদীপ হেসে বলে, আচ্ছা ধন্যবাদ। কিন্তু ভদ্রলোক সৌম্যদীপের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর কিছুক্ষণ চুপ থেকে বলে, তোমাকে তো এই লাইনে আগে দেখিনি, যাবে কোথায়? সৌম্যদীপ প্রথমে বুঝতে পারেনি যে ওকেই এই প্রশ্নটা করা হয়েছে। তাই প্রথমে খানিকটা ঘাবড়ে গেলেও দ্রুত সামলে সৌম্যদীপ উত্তর দেয়, হ্যাঁ, ও আমি এই লাইনে নতুন, মানে মানে বলা যেতে পারে আজকেই এই ট্রেনে আমি প্রথম উঠলাম আর কি। আসলে ওই আমার একটা কাজ রয়েছে চন্দ্রকেতুগড়ে, সেই জন্যই যাওয়া আর কি। সিটে বসে থাকা ভদ্রলোক সৌম্যদীপের কথার উত্তর শুনে হেসে বলে, বাহ বাহ, হ্যাঁ, চন্দ্রকেতুগড়ের মতো ওরকম অজ পাড়া গিয়েও কেউ কাজ করে নাকি? যাকে ভালো কথা। তোমার নাম কি? সৌম্যদীপ ওর পরিচয় দেয়। শেষে বলে যে ও আসলে পোস্ট অফিসের চাকরি নিয়ে এখানে এসেছে। সেই শুনে ভদ্রলোকের চোখে মুখে বেশ শ্রদ্ধার ভাব জেগে ওঠে। গদগদভাবে বলে, বাহ, এত কম বয়সে চাকরি পেয়ে গেছো? বাহ, এ তো খুবই ভালো কথা। তোমার বাড়ি কোথায়? সৌম্যদীপ উত্তর দেয়, আমার বাড়ি ওই গোচরণ, কিন্তু আপাতত কাজের সূত্রে ওই চন্দ্রকেতুগড়েই থাকতে হবে। আরও 2-1 কথা বলে সৌম্যদীপ চুপ করে যায়। কিন্তু সেই ভদ্রলোক ক্রমাগত কথা বলতেই থাকে। অচেনা মানুষজন যখন কোনো কারণ ছাড়াই এত কথা বলে, সৌম্যদীপের তা মোটেও ভালো লাগে না, কিন্তু খারাপ দেখায়, তাই মুখের ওপর কিছু বলতেও পারে না। চুপ করে ঘাড় নেড়ে নেড়ে টুকটাক হ্যাঁ না বলে। কোনো মতে কাটাতে পারলেই যেন বাঁচোয়া। অবশেষে ট্রেন যখন বাসন্তীতে ঢুকল, তখন ঘড়িতে সময় 10:05 বাকি। ট্রেনটা লেট করেছিল। এমনিতে অফিসে রিপোর্টিংয়ের সময় 10:30। সৌম্যদীপ হিসাব করে নেয় আরামসে সময়ের মধ্যেই পৌঁছে যাওয়ার কথা। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।